যাজ্ঞবল্ক্য আজ রাজ্যপাট ছেড়ে চলে যাবেন। পিছনে পড়ে থাকবে সোনার সিংহাসন, স্ফটিকের স্নানাগার, রত্নখচিত চন্দ্রাতপ। স্ত্রীগণকে দিয়ে গেলেন গোধন, উর্বরা ভূমি, রত্নালঙ্কার। রাজার পরনে এখন শুধু সন্ন্যাসীর বসন, হাতে বিল্লদণ্ড কমণ্ডল, সামনে সুদূর্গ বন্ধুর পথ। হঠাৎ পদশব্দ শুনে যাজ্ঞবল্ক্য পিছন ফিরে তাকালেন। দেখতে পেলেন মৈত্রীকে। তুমি এই ধূলি ধূসর দুর্গম পথে কেন? তোমাকে যে সহস্রাধিক গোধন দিয়েছি, তাতে তৃপ্ত নও তুমি? মৈত্রী বললেন, না। হে মহার্ঘ, রত্নরাজি দিয়েছি, তাতেও সন্তুষ্ট নও? না। যে বিস্তীর্ণ ভূখণ্ড তোমায় দিয়েছি, ঋতুমতী জননী চেয়েও উর্বরা, এতেও খুশি নাও? না। মৈত্রী বললেন দৃঢ় কণ্ঠে, তুমি তুমি বলো, আর কোন সম্পদে, কোন সাম্রাজ্যে তুমি তৃপ্ত হবে? মৈত্রী হাসলেন। বিড়ায় এলাকায় মাত্র নিচু করলেন চোখ। তারপর দীর্ঘ ঘন পল্লব মেলে দেখলেন নিবিড় আকাশ, দেখলেন সবুজ অরণ্য, অনন্ত সমুদ্র। তারপর বর্ষা ফলকের মতো নির্মেদ কণ্ঠে বললেন, যাতে অমৃত মেলে না, তা নিয়ে আমি কি করব? এই শব্দ যা তীরের মতো তীক্ষ্ণ, যা পর্বতের মতো বিপুল, যা আকাশের মতো ব্যপ্ত হয়ে শচীর পারিজাত বনে নাড়া দিয়ে যায়, এই অমৃতের জন্যই লক্ষ্মী ওঠেন কাঁখে কলস, লাখবার সমুদ্র মন্থন। যাজ্ঞবল্ক্য চমকিত হয়ে মৈত্রীকে দেখলেন জীর্ণ পোশাকে নিভারণা স্ত্রীকে, দেখলেন জীর্ণ পোশাকে সরৈশালিনী এক নারীকে, একটি সম্পূর্ণ মানুষকে। মানুষের পায়ের নিচে সমুদ্র, দুহাতে আকাশ, নাভি তটে আদিগন্ত উর্বর ভূমি। মৈত্রী হেঁটে চলেছেন অমৃতের খোঁজে। পিছনে পড়ে আছে রাজবসন, সুবর্ণ সাম্রাজ্য, জীবন বীমা, কিছু নুড়ি পাথর।